এত এত নির্যাতনের বিপক্ষে কথা বলার মানুষের সংখ্যা হাতে গোনা অল্প কয়েকজন ছিল। পুরুষতান্ত্রিক সমাজ দিয়ে এত টাইম ধরে এসেছি, তো সেখান থেকে মেয়েদেরকে সবসময় একটু দমিয়ে রাখার চেষ্টা করা হয়। এখানে আসলে নারী পুরুষটা আসলে এই বাইনারিতে আমরা যেতেই চাই না। আমি কিভাবে দেখাতে পারি যে আমার দল বলেই শিক্ষার্থীদের জন্য এটা করছে। আমরা একটু আশ্রয় ফাঁকাতে আপনার মাধ্যমে শুরু করতে চাই। এই নির্বাচনে যে মূল তিনটি বড় বড় পদ, তার মধ্যে আপনি একজন প্রার্থী, এজিএস পদপ্রার্থী। একটু জানতে চাই, আমরা বলছিলাম যেটি যে ডাকসুতে প্রায় 87% হলো ছেলে শিক্ষার্থী, আপনাদের যারা বন্ধুরা রয়েছে তারা, আর 13% হলো আপনারা রয়েছেন নারীরা মূল ডাকসুতে। সেখানে এজিএস যে প্রার্থীতে আপনি দাঁড়িয়েছেন, কি মনে হয় ছেলেদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে কি পেলেন গত এই কদিনে? আগামীকাল থেকে তো আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে, কি দেখলেন? সর্বপ্রথমে ধন্যবাদ কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। দেখুন, আমরা বারবার ইকুয়েশনটা এক জায়গায় নিয়ে যাচ্ছি, বাইনারিটা এক জায়গায় নিয়ে যাচ্ছি, নারী প্রার্থী পুরুষ প্রার্থী। আমি মনে করি মূলধারার একটা রাজনৈতিক সংগঠন হিসাবে আমার সংগঠন আমাকে এজিএস পদে মনোনয়ন দিয়েছে বা মনোনয়ন দেওয়ার উপযোগী মনে করেছে, কারণ আমি একজন নারী, এরকম না, আমি এটার যোগ্য এই জন্য। একদম একদম। এবং যখন বিশ্ববিদ্যালয়ে আমি ফার্স্ট ইয়ারে এসেছি, ফার্স্ট ইয়ার থেকে বিশ্ববিদ্যালয়ের যত গণতান্ত্রিক মুভমেন্ট হয়েছে আমি প্রত্যেকটা মুভমেন্টে সরব ছিলাম এবং মাঠেও অংশগ্রহণ করেছি। যেই সময় দেখা যেত যে বিশ্ববিদ্যালয়ে দল দাস শিক্ষার্থীর সংখ্যা কিন্তু কম ছিল না, এবং গণরুম গেস্ট রুমে নির্যাতনের সংখ্যাও কম ছিল না, এবং তাদের এত এত নির্যাতনের বিপক্ষে কথা বলার মানুষের সংখ্যা হাতে গোনা অল্প কয়েকজন ছিল। ওই হাতে গোনা অল্প কয়েকজনের মধ্যে আমি একজন। আমাকে যদি শুধু নারী হিসেবে বিবেচনা করা হয় এখানে, আমি মনে করি এখানে প্রত্যেকটা, শুধু আমি আমার কথা বলছি এরকম না, প্রতিটা প্যানেলেই যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে বা স্বতন্ত্র হিসাবে যারা ইলেকশন করছে, যে সকল নারীরা, তাদের প্রতি অবমাননাকর। কারণ প্রতিটা নারী, আমার মনে হয়েছে আমি যতগুলো প্যানেল দেখেছি, যেই নারীরা মানে সাহস করে স্বতন্ত্র নির্বাচন করছে বা প্যানেল থেকে নির্বাচন করছে, প্রত্যেকেই যোগ্য। এবং ভোটের মাঠে পুরুষ সহপাঠী বা পুরুষ প্রতিদ্বন্দ্বী হিসাবে না দেখে আমার মনে হচ্ছে প্রত্যেকেই তার বিপরীতে যারা আছে তাদেরকে শুধু প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখছে। আপনার এখানে আপনি যখন শুরু করছিলেন তখন বলছিলেন 462 পদের বিপরীতে মাত্র 60 জন নারী কেন্দ্রীয় সংসদে নির্বাচন করছে। তো 462 জনের পক্ষে 60 জন নারী, এইটাও কিন্তু আগে কখনো ছিল না। আমরা বারবার দেখেন জুলাই অভ্যুত্থানের পূর্ববর্তী সময়ে যারা রাজনৈতিক বিরোধিতা করেছে আওয়ামী লীগ একদম হামলা মামলা থেকে শুরু করে সাইবার বুলিং কিন্তু কম করে নাই। ওই সময়ের নারীরা, ওই সময়ে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছে, 24-এর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছে, এবং 24 পরবর্তীতে যারা রাজনীতিতে সক্রিয় থেকেছে, রাজনৈতিকভাবে সচেতন থেকেছে, প্রত্যেকটা নারী কিন্তু যারা আছে এখানে অংশগ্রহণ করছে, প্রত্যেকটা নারী ওই নারীগুলোকে রিপ্রেজেন্ট করে। সেই সাথে সাথে এই যে 60 জন এসেছে এখানে, তাদের বাধা বিপত্তি অন্য পুরুষ যারা প্রতিদ্বন্দ্বী আছে বা অন্য যারা প্রতিদ্বন্দ্বী আছে তাদের তুলনায় অনেক বেশি। কারণ আমরা এখানে এসেছি, দেখেন প্রত্যেকটা রাজনীতি করতে গেলে প্রতিদ্বন্দ্বিতার কিছু কমন গ্রাউন্ড থাকে, আমাদের জন্য গ্রাউন্ডটা আরও বেশি জটিল। কারণ ওই অনলাইন হ্যারাসমেন্টের যেই ব্যাপারটা আপনি বলছেন বা অফলাইন হ্যারাসমেন্টের, ছেলেদের পক্ষে ছেলেদের কেউ একজন হয়তো ডাকাত বলছে, কেউ একজন ভোটচোর বলছে কাউকে, ছেলে প্রতিদ্বন্দ্বী যারা আছে, কেউ কাউকে হয়তো একটা গালি দিচ্ছে যে তুই একটা গাধা, তুই একটা ছাগল, কিন্তু আমাদের ক্ষেত্রে গালিগুলো এরকম হয় না। মানে এই জিনিসটা সাইকোলজিতে কতটা ইফেক্ট করে, এটা এখানে যারা উপস্থিত আছে তারা ছাড়াও বাকি যারা প্রতিদ্বন্দ্বিতা করছে তারা খুব ভালোভাবে এটা বোঝে। না, আমাদের এই বিষয়ে আপনারা সব সরব রয়েছেন, সবাই আমরা সরব রয়েছি। এবং হল সংসদে দেখেন, হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করছে কম নারী শিক্ষার্থী, এটা খুবই ভুল একটা বার্তা। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের সংখ্যা 46%, কিন্তু নারী হল মাত্র 5টা, এবং পুরুষ হল সেখানে 13টা পুরুষ হলে স্বভাবতই ওখানে না পুরুষদের কিন্তু 17% আমরা বলছিলাম, শতাংশের হিসাব করে আপনি দেখেন, হল যদি কম, যেহেতু সেই শতাংশ কমে যায়, 8টা কম, অলরেডি 8টা কম। আর তারপরে হচ্ছে 71 হলের মতো বড় হল আছে, জগন্নাথ হলের মতো বড় হল ছেলেদের আছে। এবং আপনি যদি দেখেন রোকে হল বড়, কিন্তু আবাসনের কথা যদি দেখেন তাহলে ছেলেরা কিন্তু বেশিরভাগই আবাসন পাচ্ছে, নারীরা কিন্তু পাচ্ছে না। নারীদের 5টা হল, আবাসন সংকট যেরকম তীব্র, এখানে কমে গেছে। আমরা আবার ওখানে আসবো একদম আশরাফ, আমরা আসবো। আমরা একটু কে আপনার কাছে জানতে চাই,
ছাত্রদল এই মুহূর্তে অনেক বড় ছাত্র সংগঠন, বাংলাদেশের অন্যতম বড় বৃহৎ ছাত্র সংগঠন। সেই প্যানেলে মাত্র 2 জন নারী সদস্য। যদিও শুরুতে আশরাফা বলছিল যে আমরা আলাদা করছি, এটি নিয়েও তার প্রশ্ন রয়েছে। আমরা আলোচনার খাতিরে তারপরে একটু জানতে চাচ্ছি, আরও কি নারী প্রার্থী দেওয়া দরকার ছিল না ছাত্রদল থেকে? ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। যে এটা নিয়ে আপনি না, এটা নিয়ে আরও অনেকেই প্রশ্ন তুলেছে যে কেন শুধু 2 জন। কিন্তু আমি বলতে চাচ্ছি যে আপুর মতোই যে মানে এখানে নারী পুরুষের ভেদাভেদটা করা উচিত না। এখন আমরা এমন একটা সময় এসেছি যেখানে নারী পুরুষ কিন্তু দুজন, আমরা নারী পুরুষ ভেদাভেদ করছি। সংসদে এত শতাংশ নারী আসন, না সেটা প্রত্যেকটা দলে এত শতাংশ নারী আসন আমাকে আসতে থাকবে, দিন। পদ থাকবে। এখন এটি করা কথা তো হচ্ছে যে কেন প্রার্থী কম, কারণ আমরা দেখছি যে নারীদের পার্টিসিপেশনও কিন্তু কম ছেলেদের তুলনায়। এটার 2টা কারণ আছে। একটা কারণ হচ্ছে যে সাইবার বুলিং। আমাদের সমাজে আমরা একটা পুরুষতান্ত্রিক সমাজ দিয়ে এত টাইম ধরে এসেছি, তো সেখান থেকে মেয়েদেরকে সবসময় একটু দমিয়ে রাখার চেষ্টা করা হয়। তো সব মেয়েরা কিন্তু পারে না এই জিনিসটাকে পার করে এসে সামনে নিজেকে নিয়ে আসতে। কিন্তু এখন কিন্তু সময় বদলাচ্ছে, প্রার্থীর সংখ্যা কিন্তু বাড়ছে নারী, এক সময় কিন্তু এই সংখ্যাটাও ছিল না, সেখান থেকে আগাচ্ছে। আর আরেকটা আমি যেটা বলতে চাই যে আমরা যে 2 জন প্যানেলে এসেছি, এটা কিন্তু আমরা যোগ্যতার ভিত্তিতে এসেছি, আমাদেরকে কিন্তু নারী হিসাবে আনানো হয়নি। যে এই যে আপনারা দেখুন যে আমাদের প্যানেলে আমরা 2 জন নারী নিয়েছি, এখানে সবাই সবার প্যানেলের বিভিন্ন দিকগুলো তুলে ধরছে, ইনক্লুসিভিটি। তা আমাদের প্যানেলও সেদিক থেকে নিজেদের ইনক্লুসিভিটির দিকগুলো তুলে ধরেছে, কিন্তু এখানে নারী সংখ্যাটা কম দেখে যে এটাকে আলাদাভাবে ফোকাস করা হয়। নারী কোনো কোটা হিসেবে আসেনি এই পদে, আপনারা হ্যাঁ, আমরা যোগ্য বলেই আমাদেরকে নিয়ে আসা হয়েছে। এখানে কোনো নারী, এই যোগ্য প্রার্থী আরো বেশি থাকলে ছাত্র দলে মনে হয় সেটি আর বেশি। হ্যাঁ, যদি নারীরা আরো বেশি পার্টিসিপেট করে সামনে আমাদের প্যানেলে, আপনি আরো নারী সংখ্যা দেখতে পারবেন, সেটা ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনি দেখতে পারবেন। অবশ্যই। ফাতিমা তাসনিম জুমা, আপনি যে পদে নির্বাচন করছেন মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক, জি, এই পদে সম্ভবত মোট 15 জন প্রার্থী রয়েছেন, একমাত্র আপনি নারী প্রার্থী। ভয়টা লাগে কিনা? ব্যাপারটা আসলে আজকেই আমি দেখলাম, আজকের আগে পর্যন্ত আমি একমাত্র নারী প্রার্থী ছিলাম, আজকে দেখলাম আরো একজন নারী প্রার্থী হয়তো লড়বেন সম্ভবত এই পদে 2 জন হলো। জি, আমরা 2 জন লড়বো, সম্ভবত ফাহমিদা তার নাম। এখানে আসলে ভয় পাওয়ার কিছু নেই। আপুরা যেরকম বলছিলেন যে এখানে আসলে নারী পুরুষটা আসলে এই বাইনারিতে আমরা যেতেই চাই না। আমরা বিশ্বাস করি প্রত্যেকজন নারীর আলাদা আলাদা স্বতন্ত্র যোগ্যতা রয়েছে, তাদের নিজস্ব যে চিন্তা ভাবনা, নিজস্ব যে যোগ্যতা, তাদের জানাশোনা, এটা কোনো অংশেই ছেলেদের চেয়ে কম নয়। বরং আমাদের সাথে যে ধরনের হচ্ছে সাইবার বুলিং থেকে শুরু করে যেই হ্যারাসমেন্টগুলো হয়, সেই জায়গা থেকে অন্য ছেলেদের সেটা ফেস করতে হয় না, তাদের ফেস করতে হয় বিভিন্ন ধরনের, হয়তো তারা আক্রমণের শিকার হয়। কিন্তু কতজন সেক্সুয়াল হ্যারাসের শিকার হয় সেটা আসলে আমরা কখনোই ওভাবে চোখে পড়েনি যে কেউ সেক্সুয়ালি হ্যারাসড হচ্ছে। সেই জায়গা থেকে হয়তো পার্টিসিপেশনটা কম, কিন্তু এখানে আসলে যোগ্যতার মাপকাঠি বলেন কিংবা তাদের যে চিন্তা চেতনার জায়গা বলেন, সেই জায়গা দিয়ে আসলে ডিফার করার কোনো ওয়ে নেই। যে অথবা আমার বিপরীতে আমি আর 5 জন ছেলে কিংবা আর 10 জন ছেলেকে দেখে যে আমি ভয় পাবো, আমি একমাত্র নারী, আমি ছেলেদের সাথে পারবো না, এই ধরনের চিন্তা চেতনা অন্তত আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্র্যাকটিস করি না। একদমই সেরকমই হওয়া উচিত। উম্মা উসওয়াতুন রাফিয়া, আপনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করছেন সদস্য পদে। অনেকগুলো তো প্যানেল হয়েছে, ছাত্র দলের সমর্থিত, ছাত্র শিবির বৈষম্য বিরোধী করেছে, বাকশাসের সমর্থিত, আরও হয়েছে বিভিন্ন বাম হয়েছে, আবার স্বতন্ত্ররা মিলেও একটি স্বতন্ত্র প্যানেলও করেছে। মানে এই সব কিছুর বাইরে গিয়ে এই যে ভোট করছেন, এটির কি কোনো বিশেষত্ব আছে? হ্যাঁ, আমাকে আসলে বিভিন্ন প্যানেল থেকে বিভিন্ন সময় অ্যাপ্রোচ করা হয়েছিল, তারা আন্তরিকভাবে আমাকে আহ্বান করেছিল তাদের প্যানেলে যাওয়ার জন্য, কিন্তু আমি মূলত 2টো কারণে যাইনি। প্রথম কারণটা হলো আমি এসব দলীয় স্বার্থের বাইরে গিয়ে আমি শিক্ষার্থীদের জন্য প্রতিনিধিত্ব করতে চাই। আমি যখন দল থেকে একটা কাজ করতে যাব, তখন সবার প্রথমে আমার মাথায় যেটা আসবে সেটা হলো আমি শিক্ষার্থীদের জন্য করব, কিন্তু এর মাধ্যমে আমি আমার দলটাকে কিভাবে সামনে আনতে পারি, আমি কিভাবে দেখাতে পারি যে আমার দল বলেই শিক্ষার্থীদের জন্য এটা করছে। সেখানে আমি আসলে শিক্ষার্থীদের জন্য না, আমার দল যে অনেক বড় কিছু, অনেক মহৎ কিছু, সেটা দেখানোর জন্য আমি কাজটা করছি, যেটা আমি একেবারেই চাই না। দ্বিতীয়ত আরও একটি কারণ হলো, ধরলাম ক নামক একটি দল, সেই দল থেকে আমি নির্বাচন করব। আমি হয়তো ব্যক্তিগতভাবে সেই দলের মতাদর্শে বিশ্বাসী না, কিন্তু ডাকসু করার জন্য আমি তাদের প্যানেলে গিয়েছি। এক্ষেত্রে হয় কি, আমাদের মানসিকতাটাকে এভাবে আমরা ছোটবেলা থেকে বিল্ড আপ করে এসেছি যে বাইরের কেউ আমাদের ব্যাপারে যেই মন্তব্যটা করে, বারংবার যেই মন্তব্যটা করে, একটা সময় আমরা ওই আইডেন্টিটিটাকে ওন করা শুরু করে দিই। তো আমি যদি ওই রাজনৈতিক মতবাদটাকে ধারণ না করে ওই প্যানেলে দাঁড়াই,
এবং মিডিয়াতে সবসময় মানুষ আমাকে বলতে থাকবে যে ও তুমি তো অমুক ক দলের একটা সময় আমি আসলেই ওই ক দলের আদর্শটাকে নিজের করে ভাবতে শুরু করব এবং দেখা যাবে যে ক দলকে আমি আসলে সমালোচনা করতে পারবো না। আমি চাইনি যে সেটা আমার ক্ষেত্রে হোক। তাই না, কিন্তু এটি কি মনে হয় না যে যারা প্যানেল থেকে করছে, বিভিন্ন দল থেকে করছে, তারা ভোটের মাঠে এগিয়ে থাকবে বা তাদের সমর্থন বেশি, ভোটার বেশি, চ্যালেঞ্জিং মনে হয় কিনা জন্য স্বতন্ত্র হিসেবে? না, চ্যালেঞ্জিং তো অবশ্যই, কারণ দেখা যাচ্ছে যে তাদের লোকবল বেশি, তারা ক্যাম্পিং করতে পারছে বেশি। আমার মনে হয় যে আমি আমার যে কথাগুলো, আমার যে ইশতেহারগুলো আমি যা করতে চাইছি সেটা আমি পৌঁছে দিতে পেরেছি। এরপর যদি ভোটাররা মনে করেন যে তাদের প্রতিনিধিত্ব করার যোগ্য আমি, সেক্ষেত্রে আমার মনে হয় আমি নির্বাচিত হব।